একেবারে 1975-এর যেন রিপিট টেলিকাস্ট। সবে একটাই শুধু সৌভাগ্য, বাঁচোয়া শেখ মুজিবুর রহমানের মতো একেবারে কুপিয়ে খুন হতে হলো না শেখ হাসিনাকে বা তার বোনকে। নিরাপদে দেশ ছেড়ে অন্তত চলে যেতে পারলেন। দেশটা এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে সেই জেহাদি জামাতি সন্ত্রাসীদের হাতে পুরোপুরি চলে যাওয়ার আগে। এবং কাদের মদতে এই জেহাদি জামাতি সন্ত্রাসীদের হাতে গেল বাংলাদেশ, কাদের প্রত্যক্ষ সরাসরি মদতে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনে জেতা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল হাসিনা দেশ ছাড়ার মাত্র 1 ঘন্টার মধ্যে। গণভবনের ভিতরে যাদেরকে উন্মত্ত উল্লাসে আমরা মারতে দেখলাম, প্রধানমন্ত্রীর বাসভবনে তার শোয়ার ঘরে ঢুকে তার খাটের উপর যাদেরকে জান্তব লাফালাফি করতে দেখলাম, বাড়ির খাবার কেড়ে খেতে দেখলাম, এমনকি পোষা হাঁস মুরগি নিয়ে চলে যেতে দেখলাম, তারা আর যাই হোক ছাত্র আন্দোলনের স্বার্থে আসেনি। তারা আর যাই হোক শুধুমাত্র একটি গণতান্ত্রিক সরকারকে আরও একবার নির্বাচনের মুখোমুখি হতে বলার জন্য আসেনি। তারা আর যাই হোক দেশের মধ্যে আরেকটু বাড়তি গণতন্ত্র, আরও বেশি গণতান্ত্রিক সুযোগ সুবিধার জন্য আন্দোলন করতে আসেনি। এই মুহূর্তে বাংলাদেশের ছবি এগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই গণভবনের ভিতরে ঠিক যে কায়দায় মুজিবুর রহমানকে কুপিয়ে কুপিয়ে খুন করার পর এক সময় এক মধ্যরাতে জান্তব উল্লাসে মেতেছিল পাকিস্তানি মদতপুষ্ট রাজাকার, পাকিস্তানি মদতপুষ্ট জেহাদিরা, ঠিক সেভাবেই এই মুহূর্তে বাংলাদেশের রাজপথে হাসিনা বিদায়ের পর জেহাদিরা, উন্মত্ত জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে। আর ঠিক তখনই এপারে, একই দিনে এপারে যা নেই, যার কোনো সম্ভাবনা ছিল না, সেই বঙ্গভঙ্গ নিয়ে বিধানসভায় একটা প্রস্তাব পাশ করতে গিয়ে রীতিমতো লেজে গোবরে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। কারণটা কিছুই নয়, বারবার ওই সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার চেষ্টা। এমন একটা অদ্ভুত সময়ে বঙ্গভঙ্গের সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল, যে সময়টা আসলে বাংলা আবার শরণার্থীদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে কি, শরণার্থীদের আশ্রয় দিতে হবে কি, ওপারের হিন্দু শরণার্থীরা সর্বস্ব খুইয়ে জেহাদি জামাতিদের অত্যাচারে এপারে চলে আসতে বাধ্য হলে তাদের জন্য কীভাবে বুক পেতে দাঁড়াতে হবে সেই শঙ্কায় কাঁটা হয়ে আছেন। ঠিক সেই সময় যার কোনো সম্ভাবনা ছিল না, নেই, কোনোদিন হবে না, সেই পশ্চিমবঙ্গকে ভাগ করার কোটানকোট ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আরও একটা প্রস্তাব পেশ এবং পাশ। মাঝখানে 4 বছর আগের সঙ্গে আজকে একটু তফাৎ রয়ে গেল। শুভেন্দু অধিকারী এবং বিজেপির একটি চালে কিস্তিমাত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য এই ছবিটা থেকে চোখ ঘোরানো। আসল উদ্দেশ্য জেহাদি জামাতিদের বিপদ থেকে আপনার আমার চোখটা অন্যদিকে ঘুরিয়ে রাখা, তাকানোর কথা একটু ডান দিক করে, উত্তর পূর্ব আর পূর্ব দিকে তাকিয়ে আছেন উত্তর দিকে। উত্তরবঙ্গে এই বঙ্গের কোনো শত্রু নেই, উত্তরবঙ্গে এমন কেউ নেই, কোনো বাঙালি নেই, কোনো দলের কোনো নেতা, কোনো কর্মী নেই যিনি বাংলা থেকে আলাদা হতে চান। কিন্তু ঠিক ডান দিক করে বাংলাদেশে এমন শক্তি আছে যারা বাংলাদেশের ভিতর তো বটেই, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ভিতরে খাগড়াগড় পর্যন্ত এসে বাংলাকে, ভারতকে একসঙ্গে ভাগ করতে চায়, ম্যাপটা বদলে দিতে চায়। তাদের দিকে নজর না ঘুরিয়ে যাদের দিকে যে কারণে নজর ঘোরাতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই ষড়যন্ত্র ধরা পড়ে যাওয়ার পর বিধানসভায় কার্যত লেজে গোবরে হলো তৃণমূল সরকার। তাদের আনা বঙ্গভঙ্গ বিরোধী, কোটানকোট বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব শুধরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন এত কিছু লিখেছেন রাজনৈতিক প্যাম্পলেটের মতো, লিফলেটের মতো, আসল কথাটাই লেখেননি। অখণ্ড পশ্চিমবঙ্গ লেখেননি, পশ্চিমবঙ্গকে আর খণ্ড হতে দেব না লেখেননি, অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই, এত কেন্দ্রের টাকা করেন লেখেননি। একটা করে ধরিয়েছেন শুভেন্দু অধিকারী, একটা করে শব্দ সরকারের আনা রাজনৈতিক প্রস্তাবে জুড়তে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার কারণ চালাকিটা ধরা পড়ে গেছে। আমি আজ দুপুরে বলেছিলাম, আবারও বলছি, মান সম্মান থাকলে আর কোনোদিন তৃণমূল কংগ্রেসের সরকার কোটানকোট বঙ্গভঙ্গ বিরোধী কোনো প্রস্তাব রাজ্যের বিধানসভায় আনবে না। লেজে গবরে করে এই সরকারকে কিস্তিমাত করে শুভেন্দু অধিকারী বেরিয়ে বিধানসভার গেটের বাইরে
ভিতরে অখণ্ড পশ্চিমবঙ্গের সঙ্গে থাকার জন্য নিজের দলের বিধায়কদের সমেত একসঙ্গে দাঁড়িয়ে ভোট দিয়ে সরকারের ষড়যন্ত্র যে আসলে মিথ্যা, আসলে যে ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কায়াটা এই কায়াগুলোকে আড়াল করে দাঁড়িয়ে থাকার জন্য যাদের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উন্মত্ত আহ্বান জানিয়েছিলেন চলে আসার জন্য, ঠাঁই দেওয়ার জন্য, সেটা স্পষ্ট করে দেওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছেন আসল বিপদটা ওখানে। 1 কোটি মানুষ হিন্দু শরণার্থী আবার আসতে চান এদেশে, চলে আসতে বাধ্য হতে পারেন এদেশে, সেই বিপদটা থেকে আমাদের চোখ ঘুরিয়ে রাখতে চাইছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন চাইছে তার দল? কাদের স্বার্থ আড়াল করতে? প্রাক্তন রাজাকারদের নাকি মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মমতা? প্রাক্তন রাজাকার বাংলা ভাগের ষড়যন্ত্রে সামিল, দেশভাগের ষড়যন্ত্রে সামিলদের নাকি রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ রাজ্যে বিরোধী দল বারবার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবধি একটাও রিজয়েন্ডার মানে একটাও চিঠি দেননি, এই অভিযোগকে অস্বীকার করে মামলাও করেন। কথায় কথায় মানহানির হুমকি দেখানো এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টু শব্দ করেন। সেটা কি এটা জেনেই আসলে কি করতে চান, কোন ছবি দেখাতে চান আর কোন আসল ছবিটা ঢেকে রাখতে চান? আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। সেনার প্রধান বাংলাদেশে সাংবাদিক বৈঠক করতে চলেছেন, তার অর্থই শেখ হাসিনার হাতে নিয়ন্ত্রণ সম্ভবত দেশের আর নেই। শুধু তাই নয়, সেনা কপ্টারে তাদেরকে ঢাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া, তাকে এবং তার মেয়েকে এবং তার সঙ্গে সঙ্গে হাসিনাকে 45 মিনিটের মধ্যে পদত্যাগ করতে বলা, আর্মির নির্দেশ দেওয়া, এই সব কিছুই প্রমাণ করছে দেশ সম্ভবত, দেশের নিয়ন্ত্রণ সম্ভবত, বাংলাদেশের নিয়ন্ত্রণ সম্ভবত সেনাবাহিনীর হাতে যেতে চলেছে। শেখ হাসিনার হাতে আর নেই, অথবা ইতিমধ্যে সে নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন সেনার হাতে। তারপরে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে। সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। এই নাকি সেই ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনের হয়ে এপারে পথে নেমেছিল বামেরা। এই নাকি সেই ছাত্র আন্দোলন, যে আন্দোলনের প্রতি প্রবল দরদ এ রাজ্যের শাসক দলের। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এখন আশ্রয় দেওয়ার কথা বলবেন না মমতা? এরকম একটা দিনে বাংলার বিধানসভায় সারাদিন আপনার আমার টাকা ধ্বংস করে যে বঙ্গভঙ্গ বিরোধী একটা প্রস্তাব নিয়ে আলোচনা হলো, ওটা তাহলে কেন? তার উত্তর পাবেন আজ রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে। বাংলা ভাগ নয়, বাংলা দিয়ে মানুষ ঢুকিয়ে, জাল নোট ঢুকিয়ে, জেহাদি জঙ্গি ঢুকিয়ে আসলে ভারত ভাগ করতে চাইছে যারা,
তাদের দিক থেকে নজর ঘোরাতেই এই বাংলা ভাগের বিরোধিতার নামে চোখে ধুলো মমতার। National border with Bangladesh, we are facing a silent demographic invasion. Not only that, entire demographic design of West Bengal in the border areas have been totally changed. Our integrity, our internal security is under threat. आज बोल रहे हैं जो आज changing of demography in the border states and this kind of fake currency, these Bangladeshi infiltrators, they are the biggest threat to Indian challenges. ঠিক কি চান মমতা? আসলে বিপদ থেকে আমাদের নজর সরিয়ে কাদের সুবিধে করে দিতে চান? বাংলার সীমান্তে সীমান্তে এখন উৎকণ্ঠা। এই তো সময় হিন্দু শরণার্থীদের আশ্রয় দেওয়ার। ধর্মীয় উৎপীড়নে যারা শরণার্থী তাদের এবার আশ্রয় দেবেন তো মমতা? যে বঙ্গভঙ্গে কোনো পক্ষের কোনো আগ্রহ নেই সেই মরীচিকার পিছনে তো অনেক ছুটলেন। বাংলায় শরণার্থী আশ্রয় নিয়ে আসবে না কোনো প্রস্তাব? রিপাবলিক বাংলা। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতার মূর্তি যখন হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ভাঙছে বাংলাদেশের জেহাদি জামাতিরা, ঠিক সেদিন এই পশ্চিমবঙ্গের এই বিধানসভাতে যে না থাকা সংকট নিয়ে আলোচনা হচ্ছে, সেদিন বাংলাদেশের বাংলাদেশের সংসদের আসল ছবিটা আপনাদের দেখাই। এই মুহূর্তে বাংলাদেশের সংসদের ছবি, এ তো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ছবি, এবার বাংলাদেশের সংসদের ছবি। এই দেখুন, ঠিক এটা চলছে বাংলাদেশের সংসদের ভিতরে। এরা ঠিক এই কায়দায় বাংলাদেশে কোটানকোট স্বৈরতন্ত্রের অবসান আর গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায়। এক দফা এক দাবি, হাসিনা তবে ছাড়ো গদি বলে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? যে কোনো মুহূর্তে কি এবার পার্লামেন্টে আগুন দেবে, বাংলাদেশের সংসদে আগুন দেবে জেহাদি সন্ত্রাসীরা? সেটা দেওয়াটাই স্বাভাবিক, তার কারণ মূর্তির প্রতি, যে কোনো ছবির প্রতি এদের যে ভয়ঙ্কর বিতৃষ্ণা, তা একেবারে আফগানিস্তানের তালিবানি শাসন থেকে বামিয়ানের বুদ্ধ মূর্তি থেকে আজ দুপুরে মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত আমরা দেখেছি। সরাসরি চলে যাব নিউজ রুমে। ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছেন, আমাদের সিনিয়র এডিটর। সরাসরি ময়ূক, এই মুহূর্তে বাংলাদেশের ছবিটা আরও একবার প্রমাণ করছে কোনো ছাত্র আন্দোলন নয়, কোনো গণতন্ত্রের দাবিতে আন্দোলন নয়, উদ্দেশ্য অন্য ছিল ময়ূক। একদমই অনির্বাণ। এবং তার পাশাপাশি আজকে 5ই আগস্টের থেকে ঠিক 10 দিন পরে 15ই আগস্ট 1975 সাল, মানে 39 বছর আগে ঠিক আজকের দিনেই শেখ হাসিনাকে তার পরিবারের সদস্যদের নিয়ে এভাবেই পালিয়ে যেতে হয়েছিল। এবং আজ যেন সেই অতীতের জিনিসেরই রিকনস্ট্রাকশন হলো। শেখ মুজিবুর রহমান, সেদিন মৃত্যুদিন ছিল শেখ মুজিবুর রহমানকে তারই দেশের কিছু বাঙালি হত্যা করেছিল, এবং আজ শেখ হাসিনাকে তারই দেশের কিছু উগ্রপন্থী মৌলবাদীরা দেশ ছাড়া করলো। এবং যে ছবি তুমি দেখালে সেই ছবি মর্মান্তিক ছবি। এই ছবি বাংলাদেশ সংসদ ভবনের ছবি। এবং তুমি খুব ঠিক কথা বলছিলে, একটা জায়গাতে নির্দিষ্টভাবে এটাকে পোগ্রাম বলা হবে না অন্য কিছু বলা হবে অনির্বাণ, যেখানে নির্দিষ্টভাবে মেসেজে টেলিগ্রামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভাই আপনারা মূর্তিগুলো ভেঙে দিন। কিসের সমস্যা মূর্তি নিয়ে, কিসের সমস্যা? স্ট্যাচু, একের পর এক ছবি, একের পর এক স্ট্যাচু। শেখ মুজিবুর রহমানের শুধু স্ট্যাচু নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, নজরুল ইসলামের স্ট্যাচু, এই সমস্ত মূর্তিগুলোকে এবার ভাঙার যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ যেন শুরু হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। তুমি গণসংসদ ভবনের যে ছবি দেখাচ্ছিলে, সেই গণসংসদ ভবনের আরও ছবি আসছে, বেদনাদায়ক এটাকে বলা হয়, যে গণসংসদ ভবনে নতুনভাবে একটা নতুন সুন্দর দেশ তৈরি করার শপথ নিচ্ছেন একদিকে আর্মি চিফ অর্থাৎ সেনা প্রধান, অন্যদিকে আসলে যারা শেখ হাসিনাকে বাধ্য করলেন দেশ ছাড়া হতে, তারা যেভাবে লুটপাট করছে, তারা যেভাবে ভাঙচুর চালাচ্ছে, মাইক উপড়ে ফেলছে, মনে তো হচ্ছে না এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, মনে তো হচ্ছে না এখানে সংখ্যালঘুদেরকে আসলে সুরক্ষিত রাখা হবে। আমরা এই মুহূর্তে সন্ধ্যে 6:15 ভারতীয় সময়, বাংলাদেশে 6:45 বাজে বাংলাদেশ সময়, বিভিন্ন জায়গাতে দেখছি সন্ধে নামার পরে সংখ্যালঘু অঞ্চলগুলোতে একের পর এক হুমকি আসতে শুরু করেছে। মন্দির বা ধর্মীয় স্থান যেগুলো রয়েছে সেখানে ভাঙচুর শুরু হয়েছে। বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই দেশে, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের বাড়িতে ভাঙচুরের খবর আমরা পাচ্ছি। অসমর্থিত সূত্রে আমরা যে ভয়ঙ্কর খবরগুলো পাচ্ছি, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আমরা একবার নয়, দুবার নয়, 5 বার রিচেক করার পরে সেই খবরগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হিসেবে গোটা পৃথিবীর সামনে রাখতে চাই, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম হিসেবে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর। অনির্বাণ, একেবারে মুখ আমার ঠিক এখানেই প্রশ্ন যে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিতে
রবীন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে, কাজী নজরুল ইসলামের ওদেশের জাতীয় কবির মূর্তিতে যাদের আপত্তি, তারা ওদেশের 1,31,000 হিন্দু যারা মূর্তি পুজো করেন, ওদেশে মাফ করবে 1,31,00,000 হিন্দু যারা মূর্তি পুজো করেন, এবং ওদেশে প্রায় লাখখানেকের উপর বৌদ্ধ যারা মূর্তি পুজো করেন, তাদের মূর্তিগুলো অক্ষত রাখছেন কি, রাখতে চান কি? অনির্বাণ, আশঙ্কা ঠিক সেই জায়গাতেই। বরিশাল থেকে শুরু করে নোয়াখালী থেকে শুরু করে ফেনী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা যে খবরগুলো পাচ্ছি, সেই খবরগুলো দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা রয়েস হয়ে দেখাতে বিশ্বাসী, কারণ অ্যাকিউরেসি, এখনও সংবাদ মাধ্যমে অ্যাকিউরেসিটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে ছবিগুলো আমরা দেখাতে চাই না, সেই ছবিগুলো হয়তো বাধ্য হব সেই ছবিগুলো দেখাতে, যে ছবিগুলো হৃদয় বিদারক যে ছবি, এবং সেই হৃদয় বিদারক ছবি গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা আতঙ্ক। এবং তার পাশাপাশি তুমি জানো অলরেডি বিভিন্ন যে বর্ডার এরিয়াগুলো রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত এরিয়া যেগুলো অঞ্চলগুলো রয়েছে, সেখানে ইতিমধ্যে যে ট্রেড রুট সেগুলো সিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কোনো ট্রেন এখানে ঢুকতে পারবে না, এখান থেকে কোনো ট্রেন ওখানে যেতে পারবে না। কেউ ভারতে যাতে বাংলাদেশ থেকে না চলে আসেন বা পালিয়ে না আসেন, তার জন্য ঢাকা বিমানবন্দরের যেরকম অপারেশন বন্ধ, ঠিক সেরকমভাবে এয়ার ইন্ডিয়ার কিছুক্ষণ আগেই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট এখন বাংলাদেশে যাবে না। প্রস্তুতি নেওয়া হচ্ছে অনুপ্রবেশ যাতে ঢুকে না পড়ে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে শরণার্থী, 1 কোটি শরণার্থীর বোঝা কি ভারত নিতে প্রস্তুত? একেবারে ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। যে কোনো ব্রেকিং ছবি এবং ব্রেকিং খবর নিয়ে আমি আবারও তোমার কাছে যাব যে মুহূর্তে আসবে, এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বাংলাদেশের প্রতি মুহূর্তের সমস্ত ঘটনার আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকছি এবং দিতে থাকবো। আপাতত আমি সামান্য সময়ের জন্য যদি অন্তত বিতর্কের সুযোগ থাকে আমি সেই বিতর্কের দিকে যাব, কিন্তু আমার আজকের অগ্নিবাণ যা আমি আমার আজকের বিতর্কে অংশগ্রহণকারীদের জন্য রেখেছি সেটা দিয়ে শুরু করি। আমার আজকের প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, জিহাদি থেকে নজর ঘোরাতে চান কেন মমতা? কেন জিহাদিদের থেকে নজর ঘোরাতে চান? দেশের পাশে, ঠিক পাশের দেশে এত বড় বিপদ থেকে নজর ঘোরাতে চাইছেন কেন? কি আটকাতে চাইছেন, কি আড়াল করতে চাইছেন? আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা, আমার একদম ডান দিক থেকে গবেষক জিষ্ণু বসু, আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়, বিমল শঙ্করবাবু অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র, জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। আমার ঠিক বাঁদিকে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মলা মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন পরপর 2 আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, দুজনেই তৃণমূল কংগ্রেসের সমর্থক। অনির্বাণ, আজকের দিনটা রাজ্য বিধানসভায় বোধহয়, অন্তত আজকের দিনটা বঙ্গবন্ধুকে, তার কন্যাকে, তার 2 কন্যাকে নিয়ে আলোচনা হওয়ার দিন ছিল। কি নিয়ে কথা হলো? কেন কি নিয়ে কথা হলো? মানে পররাষ্ট্র প্রশ্ন আছে কেন? পররাষ্ট্র নিয়ে কদিন আগে আপনি বলছিলেন যে অনধিকার চর্চা, যখন আমি বলেছিলাম যে হাসিনা সরকার এই কোটা সংস্কার আন্দোলনকে মিসম্যানেজ করে হ্যান্ডেল করেছে, তখন আপনি বলছিলেন অনধিকার চর্চা। আমি আজকে বলবো না যে আপনি যে প্রতিবেদন করলেন এটা অনধিকার চর্চা, কিন্তু আপনি চাইছেন রাজ্যের বিধানসভায় পররাষ্ট্রে যা যা ঘটছে তা নিয়ে প্রস্তাব পাস হোক। এটা সম্ভব? রাজ্য বিধানসভায় এমন কিছু নিয়ে প্রস্তাব পাস হতে পারে যেটা ঘটছেই না। আচ্ছা, যেটা ঘটছেই না, যাহলে আমি যদি ধরেও নিই আপনার তর্ক অনুযায়ী, যে আপনার বক্তব্য অনুযায়ী, রাজ্য বিধানসভায় আজকে বিষ্ণু প্রসাদ শর্মা ছাড়া বিজেপির সব বিধায়ক একসঙ্গে তৃণমূলের প্রস্তাবে শুধু ভোট দেননি, শুভেন্দু অধিকারী সংশোধন করে দেওয়া প্রস্তাবটা পাশ করাতে হয়েছে অখণ্ড পশ্চিমবঙ্গ লিখে করাতে হয়েছে না, ওটা রাজি হয়েছে। বিষ্ণু প্রসাদ শর্মা ওয়ার্কআউট করতে করতে বলেছেন আমার দল আমার গলা টিপা, কেন গলা টিপে ধরছে? তিনি বঙ্গভঙ্গের কথা বলছে, দল রাজি হচ্ছে, সেটিং বলে যাই, এই তো ঘটনা। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন যে ঘটনাটা কি নেই, সেটা নিয়ে নেই, সেইটা যখন নেই সেটা নিয়ে তাহলে আপনার প্রিয় বিজেপি দলের বিধায়করা সমর্থন করলেন কেন? তার পক্ষে কেন ভোট দিলেন? যেটা নেই তো তৃণমূল না হয় নজর ঘোরাতে চাইছে আপনার, না ওটা আচ্ছা না শুনুন না, আপনার বক্তব্য অনুযায়ী তৃণমূল নাকি এই প্রস্তাব এনে এই বাংলাদেশের ইত্যাদি যা ঘটছে তার থেকে নজর ঘোরাতে চেয়েছিল, তার থেকে নজর ঘোরাতে চেয়েছিল। বেশ, আপনার এই স্টুডিওতে বসে একাধিকবার শঙ্কর ঘোষ যখন উপস্থিত ছিলেন আমি হাত তুলে বলেছিলাম কে কে এখানে আছেন। হ্যাঁ, তাহলে দাঁড়ান না, শুনুন না, শুনুন, পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাব পাস হয়েছে, মানতে বাধ্য হয়েছে তো তৃণমূল। বলুন না। হ্যাঁ, বলি, যে প্রস্তাব তৃণমূল কংগ্রেস এনেছে তা যদি কোটানকোট নজর ঘোরানোর জন্য হয়ে থাকে, তাহলে বিজেপির তরফ থেকে সেই নজর ঘোরানোর প্রস্তাবে সমর্থন কেন করা হলো? তারা তো বলতে পারতো এটা নজর ঘোরানোর প্রস্তাব আমরা কিছুই করবো, ওয়ার্কআউট করবো। কি সুবিধা কি অসুবিধা পরের কথা। আপনি যেটা এখানে বসে বলছেন, আপনি যেটা এখানে বসে বলছেন, আমি কি বলবো সেটা আমি ঠিক করি, আমি কি বলবো সেটা আমি ঠিক করি নাকি? আপনি কি বলবেন সেটা হয়তো বিজেপি ঠিক করে দিতেও পারে, আপনি কি বলবেন সেটা হয় বিজেপি ঠিক করে দেবে, আমি কি বলবো
আমি ঠিক করি, সুবিধাও তো কিনা সুবিধা না অসুবিধা যাই হতো, বিজেপি আচ্ছা বিজেপি কি করলো, হ্যাঁ একটা কাজ করলো যে আপনি যেটা বলছেন সেটাকে ভুল প্রমাণ করলো। অর্থাৎ বঙ্গভঙ্গর প্রস্তাব নিয়ে বা বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে যে একটা বিতর্কর আবহ তৈরি হয়েছিল, যেটা আপনি বলছেন কোথাও কিছু নেই, সেটা বিজেপি নিজেই ভুল প্রমাণিত করে। বিতর্কের আবহ তৈরি হয়েছিল কি জগন্নাথ বাবু? দাঁড়ান, সত্যি বিতর্কের আবহ তৈরি হয়েছিল, তোর করে তৈরি করা হয়েছিল কোনটা? দেখুন, জনসংঘর প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছেন, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা সেই পশ্চিমবঙ্গকে অক্ষত এবং চোখের মণির মতো রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। বঙ্গভঙ্গ নিয়ে ইত্যাদি যাবতীয় বিতর্কের মাঝে আমাদের সব সময় পার্টি লাইন কি আমরা এই কথা বলে এসেছি। আজকে বিরোধী দলনেতা যে কথা বিধানসভায় বলেছেন, বঙ্গভঙ্গ নিয়ে প্রস্তাব পাস হচ্ছে, বঙ্গভঙ্গের মূর্তি ভাঙা হচ্ছে, যে প্রস্তাব আজকে পাশ হয়েছে সেখানে ঠিক শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গকেই আমরা অক্ষত রাখবো, সেই প্রস্তাব পাশ হয়েছে। এবং ওই প্রস্তাবে আদতে সরকারের মুভ করা যে প্রস্তাব ছিল তাতে বেশ কিছু আমাদের বিজেপির নেতা নেতৃত্বের কথা বলে, তাদের নাম বলে তাদেরকে সমালোচনা করে করা হয়েছিল। কিন্তু আমরা যে লাইন নিয়েছিলাম সেই লাইন বিরোধী দলনেতা, আমাদের প্রধান মুখপাত্র, আমাদের রাজ্য সভাপতি বারবার যেটা বলেছেন সেটাই পাশ হয়েছে। আপনি প্রশ্ন করলেন যে তৃণমূলের মুখপাত্রকে যে বাংলাদেশ বা সেই সংক্রান্ত কোনো বিষয় পশ্চিমবঙ্গে বিধানসভায় আলোচনা করা যায় কি না। দেখুন, যায় কি যায় না সেটা স্পিকারের অধিকারের বিষয়, বিধানসভার সদন। কিন্তু যেটা যায় সেটা দেখছি আমরা, সেটা হচ্ছে যে জয় বাংলা, বাংলাদেশের স্লোগান এ রাজ্যে শাসক দল ব্যবহার করা যায়। নজরুল ইসলামের লেখা কবিতা, খেলা হবে ও রাজ্যের দেওয়া কোনো একজন হারমাদ নেতা স্লোগান এখানে ব্যবহার করা যায়। এবং 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে, সুরাবর্দী যেদিন উল্লাস করেছিল সেই দিনটাকে খেলা হবে দিবস বলে মানা যায়। বাংলার জন্য অখণ্ড সঙ্গীত রচনা করা যায়, হিন্দুস্তানের সঙ্গে বাংলার সম্পর্ক তৈরি করা যায়, হ্যাঁ। এবং একই সঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চে আজ হচ্ছে আপনার ঠিক তারপরের 10 দিনের মাথায় এ রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে মানবিকতার খাতিরে আমরা আশ্রয় দেব। তো যাদের তিনি আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন আজকে তারা হচ্ছে ঢাকার সংসদ, গণভবন, বাকি সমস্ত এস্টাবলিশমেন্টের দখল নিয়েছে, সেই জিহাদিরা দখল নিয়েছে। তাই আমাদের আজ উদ্বেগের কারণ আছে। বেশ, আমি সরাসরি নির্মলাবাবুর কাছে জিজ্ঞাসা করব। নির্মলাবাবু, এই মুহূর্তে আমাদের জন্য কতটা উদ্বেগ? পাশের দেশের সংসদ ভবনে কিছু অসভ্য, কিছু উন্মাদ এই মুহূর্তে সংসদ ভবনটা দখল করে বসে আছে। এটাকে যে নামেই ডাকা হোক না কেন, গাল ভরা নাম অফিসিয়াল কিছু থাকতে পারে। দেখুন, এই ঘটনার ফলে উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ খুব স্পর্শকাতর হয়ে গেল। তার কারণ হচ্ছে ওইখান থেকে এবার যে ইনফ্লাক্সটা হবে, মানে ভেতরে চলে আসার যে ইম্পোর্টটা হবে, এতদিন তো এক্সপোর্ট হচ্ছিল টেরার, সেই টেরার এক্সপোর্টটা বেড়ে যাবে। এই টেরার এক্সপোর্টটা যে বেড়ে যাবে, এইটা কি করে আটকানো যাবে? এবং ইনফিল্ট্রেশনটা নর্থ ইস্ট এবং বেঙ্গলের ওপর এসে পড়তে বাধ্য। আপনি তর্ক করতে পারেন, ঝগড়া করতে পারেন, কিন্তু ফ্যাক্টটাকে আপনাকে মেনে নিতে হবে। কারণ এই দুটো করিডোর দিয়েই ওই টেরারটা এক্সপোর্টেড হবে। ওখানে যে ইসলামিস্টদের যে আপরাইজিংটা হলো এবং একটা অন্তর্বর্তী সরকার এলো 2007 সালেও এরকম একটা আর্মি কুতেই এটা কু আমি বলছি না, তখনও আর্মি টেক ওভার করেছিল 2007 সালে, একটা অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল। তখনও আপনি যদি সেই সময়কার ঘটনাগুলো দেখেন, দেখবেন একরকম একেবারে বদলি, জাস্ট সাবস্টিটিউট করা হলো যে নর্থ ইস্ট এবং বেঙ্গল স্পেশালি এবং বিহার সংলগ্ন যে বর্ডারিং স্টেটগুলো আছে এগুলো ভীষণ রকম সেন্সিটিভ হয়ে গেছিলো। সেই সময় থেকে ইনফ্লাক্স বাড়তে শুরু করে এবং সেই নিয়ে পার্লামেন্টে বহুবার কথাও হয়েছে, বহু কথা উঠেছে, তথ্যও দেওয়া হয়েছে। সুতরাং এবারে এই ঘটনাটা, বাংলাদেশের ঘটনার ইম্প্যাক্ট আমাদের এখানে আসতে বাধ্য এবং এই যে আসতে বাধ্য, এটা আমরা কন্ট্রোল করব কি করে? তাহলে কি আবার সেই ভারতবর্ষকে আরেকটা মুক্তিযুদ্ধের মধ্যে যেতে হবে? ইজ ইট মানে এটা একটা খুব বড় কথা যে আবার মানে নরেন্দ্র মোদীকে তাহলে আবার ইন্দিরা গান্ধীর রোলটা নতুন করে প্লে করতে হবে, যে একটা আবার মুক্তিযুদ্ধ, আবার একটা মুক্তির জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য। দেখুন, এখনো পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যা বক্তব্য এখনো পর্যন্ত এসছে, এটা সেনা অভ্যুত্থান নয়। সেনা অভ্যুত্থানে সাধারণত সেনা দাবি করে আমরা সরকারকে গ্রহণ করে সরকার টেক ওভার করে নিলাম।
জেনারেল ওয়াকারুজ্জামান যা এখনো পর্যন্ত বলেছেন তা হলো যে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হবে। তিনি সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং ভারত সরকার তথা ভারতীয় জনতা পার্টির একমাত্র এখন নীতি সেটা হচ্ছে বাংলাদেশে দ্রুত সুস্থিরতা বা স্থিরতা ফিরে আসুক, যে কোনো উপায়ে স্থিরতা ফেরানোর কাজ। এবং এই স্থিরতা ফেরানোর কাজে আমাদের কাছে উদ্বেগের বিষয় দুটি। এক হচ্ছে আমাদের বাংলাদেশ আইবিবি ইন্দো বাংলাদেশ বর্ডার, যে 2600 কিলোমিটার দীর্ঘ ইন্দো বাংলাদেশ বর্ডার, সেই বর্ডারকে সুরক্ষা দেওয়া, যাতে সেই বর্ডারের সুরক্ষাই হচ্ছে আমাদের দেশের স্বার্থে সবচেয়ে বড় কাজ। দ্বিতীয় হচ্ছে সে দেশে থাকা সংখ্যালঘু মানুষ যারা আছে বাংলাদেশে তাদের নিরাপত্তার ব্যবস্থা। এই দুটোই হচ্ছে ভারত সরকারের সবচেয়ে চিন্তার কারণ। আপনি এটাকে মৌলবাদের উত্থান বলছেন। আর তার সঙ্গে সঙ্গে আমি সেই সঙ্গে যে আমাদের যে বিদেশ নীতি অনুযায়ী ভারত বাংলাদেশ যে মৈত্রীর বিষয় রয়েছে, সেই মৈত্রীর বিষয়কে সঙ্গে রেখে আপনারা দেখেছেন যে হাসিনার বিমান ঢাকা থেকে উড়ে আগরতলাতেই নেমেছে, সেখান থেকে হিন্ডন এয়ারবাস, সম্ভবত আমরা যা খবর পাচ্ছি তিনি লন্ডন চলে যাবেন, তার লন্ডনের বাড়িতে চলে যাবেন। একটা প্রশ্ন, এটা কি আপনি মৌলবাদী উত্থান বলছেন? দেখুন, এ বিষয়ে এখনই আমরা কোনো মন্তব্য করছি না। বাংলাদেশ আর্মি যার নেতৃত্বে, যিনি প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা ঘোষণা করেছেন, জেনারেল জাওয়ানকে হাসিনার ঘনিষ্ঠ বলেই এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক জুন মাসে টেক ওভার করেছে, কূটনৈতিক মহলে সবাই জানে উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন শেখ হাসিনা, এবং জুন মাসে এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যিনি ওখানের কর্তৃপক্ষ তার বক্তব্য ধরেই আমরা যেতে চাই। এবং ভারত সরকার এখন শুধুমাত্র বাংলাদেশের দ্রুত স্টেবিলিটি ফিরে আসুক, স্থিরতা ফিরে আসুক, এইটার ব্যাপারেই তার সমস্ত নিরাপত্তা এজেন্সি নিয়ে কাজ করে চলেছে। এক, সম্ভবত বাংলাদেশের সেনাবাহিনী ওখানকার সরকার টেক ওভার করবে না, তার একটা কারণ হতে পারে তাদের বিভিন্ন কারণে ইউনাইটেড নেশনসের উপরে নির্ভরতা আছে, এবং তারা টেক ওভার করলে ইউনাইটেড নেশনস তাদেরকে ডিজোন করলে তাদের এই পারিশ্রমিক ইত্যাদি পাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম, শুভেন্দুবাবু যেটা বলছিলেন যে হিন্দু শরণার্থীদের আবার এখানে আশ্রয় দেওয়ার বিষয় আমাদের তৈরি হতে হবে, আমি তো তৈরি হচ্ছি ইত্যাদি, উনি যা বললেন তার সঙ্গে সিএএ কথাটা উনি কিন্তু জুড়ে দিয়েছেন। মজাটা হচ্ছে সিএএ তে 2014 31শে ডিসেম্বর অব্দি কাট অফ ডেট রয়েছে। উনি ঠিক কীভাবে 2024 সালে সিএএ দিয়ে কোট আনকোট হিন্দু শরণার্থী যাদেরকে উনি আনতে চাইছেন তাদেরকে এখানে আশ্রয় দেবেন, একটু যদি পরিষ্কার করে দেন। এর আগেও ওই আইনে 96 অব্দি কাট অফ ডেট ছিল, এনডিএ সরকার 2014 করেছে। প্রয়োজন হলে যদি হিন্দু শরণার্থীদের এদেশে আশ্রয় দিতে হয় 24 করবে, মানে অ্যামেন্ড করবেন। এটা আমি বলছেন তো 24 করবেন প্রয়োজনে। আমি জিষ্ণুবাবু আপনার কাছে আসবো, যে আশঙ্কার কথাটা ময়ূকের কাছ থেকে আসছিল, যে আশঙ্কার ছবিগুলো পাচ্ছি, খবরগুলো পাচ্ছি, কিন্তু এখন আমি আবারও বলছি ডাবল শিওর ট্রিপল শিওর না হলে দেখাবো না, তার কারণ দায়িত্বের জায়গা আছে। কিন্তু তবুও তার যদি 1% ঠিক হয় তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর। মানে বাংলাদেশের সার্বিকভাবে, আমি কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের কথা বলছি না, বাংলাদেশের সার্বিকভাবে যত সম্প্রদায় সংখ্যালঘু বলে পরিচিত তাদের প্রত্যেকের জন্য শঙ্কার জায়গা আছে। কৃষ্ণবাবু, 96 সালে যখন তালিবান আফগানিস্তানের কাবুল দখল করলো, তার যে চেহারা, যেভাবে মূর্তি ভাঙা এবং এইরকমভাবে আজকে তো তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, এই মূর্তি ভাঙা এটা একটা টিপিক্যাল টার্ম। তালিবান যখন কাবুল দখল করলো, ঠিক এই এখন যে ছবিটা দেখছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙছে, সেই মূর্তি ভাঙাটাই কিন্তু ইন্ডিকেশন ছিল। আমাদের আজকের যা পরিস্থিতি, তাতে দলমত নির্বিশেষে কতগুলো ভয়ানক বিপদের ব্যাপারে ভাবতে হবে। শেখ হাসিনা চীন থেকে ফিরে আসার পরেই ঘটনা ঘটেছে। আজকের আমরা কলকাতার রাস্তায় যারা এই তথাকথিত ছাত্র আন্দোলন, আদতে জেহাদি আন্দোলন, তাকে সমর্থন করেছেন, তারা বুঝেছেন না বোঝেননি জানি না, কিন্তু যদি তিস্তা প্রকল্প চীনের হাতে থাকতো তাহলে শিলিগুড়ি থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে চাইনিজ বেস হতো। শেখ হাসিনা ওখানে গিয়ে বলে এসেছেন যে তিস্তা প্রকল্পের চীনের যে নকশা, সেই নকশা বাতিল। তাই আজকের এই যারা টাকা দিচ্ছেন, যারা এই এআই টুলকে কাজে লাগিয়ে এদের অর্গানাইজ করার জন্য, শেখ হাসিনা আজ থেকে 7 দিন আগে মোটামুটি একটা স্থিতাবস্থার জায়গায় ছিল, কিন্তু তারপরে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে পয়সা দিয়ে যারা করছেন, তাদেরকে এদেশের যারা রাস্তায় নেমে এদের সমর্থন করছেন তারা বুঝতে পারছেন কিনা সেটা বড় কথা। 2014 সালে যখন খাগড়াগড়ের বিস্ফোরণ হয়,
খাগড়াগড়ের বিস্ফোরণের টার্গেট কি ছিল? ওই বোমটা যে তৈরি করছিল শাকিল আহমেদরা, যিনি বাংলাদেশ থেকে এখানে আসা একজন অনুপ্রবেশকারী, তার কারণটা ছিল হাসিনা সরকারকে উৎখাত করার জন্য ওখানে আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করা। তাই আমরা কখনো বিস্ফোরণের পর তো আমরা শুনেছিলাম গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে। না, তারপরে তো ওটা দেখা গেছে যে ওটা আইইডি এবং যে টেকনোলজি মানে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিতে ওখানে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। তার জন্য আজকে বোঝা প্রয়োজন যে যাদের হাতে বাংলাদেশের ঢাকা গেল, ওখানে যেটুকু হিন্দু মানুষ আছেন 8% মতো, তাদের ওখানকার সম্মান, তাদের ওখানের প্রাণের কি অবস্থা হবে, এটা সমগ্র পশ্চিমবাংলার দলমত নির্বিশেষে ভাবার প্রয়োজন। আমাদের সুরক্ষার কি হবে? ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস খাগড়াগড়ে তৈরি হচ্ছিল বাংলাদেশে ব্যবহার করার জন্য। ভাবা প্রয়োজন চীন এতদিন, এবারে যদি নতুন তত্ত্বাবধায়ক সরকার চীনকে আবার বরাত দিল যে তিস্তা ভ্যালি প্রজেক্ট করার জন্য, তাহলে শিলিগুড়ি থেকে 15 কিলোমিটারের মধ্যে ওখানে চাইনিজ বেস তৈরি হবে। চীন প্রত্যেকটা জায়গায় তাই করেছে। কিন্তু এই দেশের জন্য এই সব থেকে বড় ভয়ঙ্কর চিন্তার আশঙ্কার জায়গাগুলোকে নিয়ে আলোচনা না করে যা নেই, আমি আবারও বলছি, তা নিয়ে আলোচনা কেন চলছে এপারে, কেন সেই আলোচনাগুলো চলছে সেটার ফাঁকে ফাঁকে আপনাদেরকে জানাই। ঠিক ওপারে, একেবারে সীমান্তের ওপারে যা দেখা যাচ্ছে এপার থেকে, হিলি সীমান্তের ছবি দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে। বাংলাদেশের ওপারে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে, হিলি সীমান্ত থেকে যে ছবি ধরা পড়ছে সেই ছবিটা ঠিক কি চলছে হিলি সীমান্তের ওপারে। এপারে যারা দাঁড়িয়ে আছেন তারা অবশ্যই ভারতীয়, ওপারটা বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের ভিতরে হিলি সীমান্তে রাজধানী ঢাকা নয়, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, দেশ ছেড়েছেন। এখন যারা এই গন্ডগোলটা করছে তারা কেন করছে, তারা কি চায়? এবং ঠিক সীমান্তের এপার থেকে বিএসএফের নজরদারির আওতার মধ্যে পড়ে এমন জায়গা থেকে ধরা পড়ছে, এমন জায়গা থেকে দেখা যায় এমন গন্ডগোলের উদ্দেশ্য কি? এরা আসলে কি চায়? এদের এই গন্ডগোলের আসল উদ্দেশ্য কি? নিতান্তই বাংলাদেশের ভিতরে কোনো সমস্যার সমাধান, নাকি এমন কোনো পরিস্থিতি তৈরি করা যার সরাসরি প্রভাব ভারতের উপর এসে পড়বে? ঠিক এই জন্যই বারবার করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম দিন থেকে আমরা কথা বলার চেষ্টা করছি এপারে যারা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা আছেন, ভারতে যারা আছেন, যারা কোনো দিন না ঘটতে চলা, কোনো দিন না ঘটা, কোনো দিন ঘটবে না বলে নিশ্চিন্ত থাকা বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চান, তাদের বিবেক, তাদের বোধ জাগ্রত করতে চাইছি। বিপদটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে? বিপদটা আসলে ঠিক সীমান্তের ওপারে জেহাদি সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ চলে যাওয়ার দিকে, এবং তারপর সেখান থেকে তারা এপারে কি করতে চায় তার দিকে দাঁড়িয়ে আছে, ঠিক সেখানটায় দাঁড়িয়ে আছে। অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আমার সঙ্গে রয়েছেন। আমি বিমল শঙ্কর বাবু আপনার কাছ থেকে জানতে চাইব, হিলি সীমান্তের এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন বিমল শঙ্কর বাবু, উদ্দেশ্যটা কি? এই ছবি এপার থেকে ধরা যায় এমনভাবে দেখানোর, এমনভাবে এই ছবির আয়োজনের আদর্শটা কি, কারণটা কি বিমল শঙ্কর বাবু? দেখো অনির্বাণ, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কতগুলো বিষয় মানে একদম সত্যিটাকে সত্যি বলার দরকার। স্পেডকে স্পেড না বললে ওই ঘুরিয়ে ঘাড়িয়ে বাজে কথা বলে লাভ নেই। আজকে যা ঘটেছে শেখ হাসিনা বাসভবনে, ওটার সঙ্গে আমি শ্রীলঙ্কার অবস্থা তুলনা করব না, এটা তুলনা করব ফাইনাল টেক ওভার অফ তালিবান, যেটা আফগানিস্তানে হয়েছিল 15ই আগস্ট 2021 সালে। ওই সব জিনিসপত্র নিয়ে খেয়ে নেওয়া, প্রেসিডেন্টের চেয়ারে বসে পড়া, পা তুলে বসে পড়া, পাশে রিভলভার বা রাইফেলগুলো রেখে বসা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু অ্যাবসলিউটলি একদল জেহাদিদের হাতে তাদের টেক ওভার হয়ে গেল। আমি জানি না মিলিটারি কতটা ওদের সরাতে পারবে। এখনও পর্যন্ত মিলিটারির ভূমিকাটা, আর্মির ভূমিকাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কারণ ওরা শেখ হাসিনাকে বার করে দিয়েছে দেশ থেকে, আর্মির হেলিকপ্টার করেই বার করেছে। চাইলে ওরা বার নাও করতে পারতো, কিন্তু ওরা বার করে দিয়েছে, তার একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হবে বলে। বিমল শঙ্কর বাবু, একটু আগে জিষ্ণুবাবু শিলিগুড়ির কথা বলছিলেন, একটু আগে 15 কিলোমিটারের মধ্যে চলে আসার কথা বলছিলেন। শিলিগুড়ি থেকে দেখতে পাওয়া যাওয়া ছবিটা দেখাই এবার। হিলি সীমান্ত দেখালাম, বিমল শঙ্কর বাবু আপনি দেখুন, আপনারা সবাই দেখুন, শিলিগুড়ি থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ভিতরে কি ঘটছে সেই ছবি, মানে এতটা কাছে। যে ভয়টার কথা বলা হচ্ছে, যে ভয়টার কথা আপনারা বলছেন, যে ভয়টাকে অনেকে এখানে স্বপ্ন, রাজনীতি, খেজুরে বলে উড়িয়ে দিতে চান, সেটা আসলে খেজুরে নয়, স্বপ্নও নয়, রাজনীতিও নয়, বরঞ্চ অনেক বেশি করে দেশনীতির বিষয়, রাষ্ট্রনীতির বিষয় আমাদের জন্য। তার আরে একটা প্রমাণ, ঠিক শিলিগুড়ি সীমান্তে যেখান থেকে বাংলাদেশ দেখা যায়, আবার দেখুন আপনারা হিলিতে ঠিক যেভাবে ছবি ধরা পড়ছিল সেইভাবেই এপার থেকে ধরা পড়ে।
ঠিক এমনভাবে এমন দূরত্বে শিলিগুড়ির ওপারে বাংলাদেশটা জ্বলছে। আর এই জ্বলার ছবিগুলো, এই আগুনের ছবিগুলোর মাঝখানে ভারতের আসল চিন্তাটা কোথায়? ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করলেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সংসদের ভিতরেই প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথাবার্তা হয়েছে। মোদীকে বাংলাদেশের পরিস্থিতির কথা বিস্তারিতভাবে জানিয়েছেন এস জয়শঙ্কর। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি দিল্লির হিন্ডনে, অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের হিন্ডনে, গাজিয়াবাদের হিন্ডনে সেনাবাহিনীর যে এয়ারবেস, সেখানে ইতিমধ্যেই অবতরণ করেছে শেখ হাসিনার বিমান এবং এরপর তার এখান থেকে অর্থাৎ ভারত থেকে সরাসরি লন্ডনে চলে যাওয়ার কথা। কিন্তু তিনি ভারতেও অন্তত এক বেলা বা একদিন কাটাতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক এর মাঝখানে আমি বিমল শঙ্করবাবু আবারও আপনার কাছে ফিরত আসবো। এই ছবিগুলো থেকে নজর ঘুরিয়ে আমাদেরকে নকল বঙ্গভঙ্গ, কোনোদিন না থাকা বঙ্গভঙ্গের কথা বলে অন্যদিকে তাকাতে বলছে। কেন বলছে বিমল শঙ্কর? এই রাজ্যের শাসক গোষ্ঠীকে একটা কথা বোঝানো গেল না যে গোটা দেশের মতো গোটা বিশ্বের মতো আমাদের এখানেও সবচেয়ে বেশি বিপদ হচ্ছে জেহাদি শক্তি। সেই জেহাদি শক্তিকে যদি মদদ দেওয়া হয়, সামান্যতম ইন্টেলিজেন্স দেওয়া হয়, তারা কিন্তু ঘাড়ে চড়ে বসবে। আচ্ছা, শেখ হাসিনার আমলে তুমি যদি আমাকে টাইম দাও, আমি তোমাকে অনেকগুলো তথ্য দিতে পারবো। বাংলাদেশ কিন্তু লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়েছে। এলডিসি ছিল, বাংলাদেশ কিন্তু এখন উন্নতিশীল দেশ। বাংলাদেশের খাদ্য আমদানি কিন্তু আস্তে আস্তে কমছে। আগে বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে বড় খাদ্য আমদানিকারী দেশ, ওটা আস্তে আস্তে কমছে। বাংলাদেশ নিজেই প্রচুর খাদ্য এখন উৎপাদন করতে পারে। আরেকটা কথা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কোনো ক্ষেত্রে 2 বছর আগে দেখা গিয়েছিল বাংলাদেশ ভারতকেও টপকে গিয়েছিল। এগুলো প্রত্যেকটাই কিন্তু শেখ হাসিনার একটা পজিটিভ দিক। তারপরেও এই তালিবানি টেক ওভারটা আটকাতে পারলেন না। তার কারণ হচ্ছে তার নিজের প্রশাসন চালানোর কিছু ব্যর্থতা ছিল। কখনো কখনো এই সমস্ত জেহাদি শক্তির সঙ্গে উনি আপোষ করতে গেছেন, এগুলোকে কড়া হাতে মোকাবিলা করেননি, ফলে যা হবার তাই হয়েছে। বিপত্ত দেশের সাধারণ মানুষ এবং সারা পৃথিবীর জেহাদি শক্তি, ধরুন সবচেয়ে বেশি নিউজ বুলেটিন আসছে আল জাজিরা থেকে। একদম, আমি আপনাদেরকেও দেখার অনুরোধ করবো। জেহাদি শক্তি খবর আসছে, সবচেয়ে বেশি খবর পায়, খবর আসছে আল জাজিরার কাছ থেকে। আমি একটা কথা বলি, জেহাদি শক্তিদের না ওদের খবর তালিবানের বিষয়ে না, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তালিবানের বিষয়ে সবচেয়ে বেশি ব্রডকাস্ট কারা করেছিল? কারা? আল জাজিরা। আচ্ছা, এবং সেই সময় কি তালিবান? না কেন, আমি আবার বুঝিয়ে বলছি। তালিবানের সঙ্গে স্প্রিং রেভলিউশন থেকে তালিবানের সঙ্গে আল জাজিরা সহজ সম্পর্ক, তার জন্য ব্রডকাস্ট করতে পেরেছিল। সারা ভারতের অমুক একটা চ্যানেলের শুনুন না কাজ করছে, এটা আপনি ভারতের কোনো একটা চ্যানেল যদি বিজেপির খবর সবচেয়ে বেশি প্রচার করেছে, কি বিজেপি হয়ে যায়? যে অ্যাসেম্বলিটা হয়েছে 4 লক্ষ মানুষ ছিল, সব তো জেহাদি হতে পারে না। জেহাদি 4 জন, 5 জন, 6 জন, 10 জন, 15 জন, 20 জন। কলকাতার রাস্তায় যারা মিছিল করেছেন, আমার সহজ উত্তর দিন। কলকাতার রাস্তায় যারা মিছিল করেছেন তারা জেহাদি না জেহাদি নয়? না প্রশ্ন জেহাদি নন তো? শুনুন আমি আপনাকে আবার বলছি, আমার প্রশ্নটা হচ্ছে আমি কলকাতার রাস্তায় যারা মিছিল করেছেন তারা জেহাদি না জেহাদি নন? আপনি কি করে এই টোটাল ব্র্যান্ডটাকে, আমি সেটা বলছি 4 লক্ষ কিভাবে সামাপ ধরুন না আমি ইনস্টিগেশনটার কথা বলছি। যারা ওখানে এই যে নাচছে, গাইছে, ভাঙছে, চুটছে, এর মধ্যে 4 লক্ষ টোটাল অ্যাসেম্বলি সবাই জিহাদি নয়। হয়তো এই যে ওয়েভে চলে যাওয়া, এই যে ইনস্টিগেশনটা, এখান থেকে সব থেকে বেনিফিট করছে চায়না আর পাকিস্তান, এই দুটো দেশ। এবং আমাদের সব থেকে বড় শত্রু। আজকে ত্রিপুরা, আসামে হিন্দু রেফিউজি ইনফ্লেক্স বহুদিন শেখ হাসিনাকে অনুরোধ করা হয়েছে, এগুলো আপনি কি এই সমস্ত জেহাদি শক্তি বা তাদের যে মাদ্রাসা, খারিজি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। উনি করেননি। একটা উদাহরণ কোর্ট করেছেন। আরেকটা উদাহরণ দেবো, বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে মূর্তিটা ছিল, চোখ বন্ধ করা যে মূর্তিটা, উনি সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। একটা লাইনে শেষ করি, এই রাজ্যে যারা মনে করে যে এই জেহাদি শক্তিকে দিয়ে নির্বাচনে জিতছি, হিন্দুরা মার খাচ্ছে, ভোট দিতে পারছে না,
এই ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকুক। আমি আজকে হুঁশিয়ারি দিচ্ছি, এই রাজ্যে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি আরো একবার দেখুন, মেশিন দিয়ে ঠুকে এবার আমরা যাকে বলি আর্থ মুভার মেশিন, সেই মেশিন দিয়ে এবার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি বা তার মেমোরিয়াল সেগুলোকে ভাঙা হচ্ছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু নামাঙ্কিত যে স্মারক সংগ্রহশালা সেটা ইতিমধ্যে ভাঙা শুধু হয়নি, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মণিশঙ্কর বাবু, ইন্ডিয়ান কালচারাল সেন্টার জ্বালিয়ে দিয়েছে। ঠিক কারা ওই পারে এই মুহূর্তে ক্ষমতা ভোগ করতে চাইছে, দখল করতে চাইছে, সেটা স্পষ্ট। মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন, আপোষ কি এখনো করে যাব? এখনো কি বঙ্গভঙ্গ নিয়ে কথা বলবো, যা নেই, যে বিপদ নেই, নাকি এখন দেশভাগের যে বিপদের সামনে, দেশ ভাঙতে চায় যে শক্তি, যে বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে সতর্ক হবো? কোনটা বলছি, আমি যে ঘটনাগুলো দেখছি এটা একটা খুব টাচি এবং খুব সিরিয়াস ম্যাটার। এইগুলোকে যেভাবে যারা মানে এক্সপ্লেন করছেন, যারা বিজেপির মুখপাত্র হিসাবে, সেক্ষেত্রে মনে হচ্ছে যেন কিছু উত্তর দিই, কিন্তু সেই বলাগুলো সমীচীন হবে না এই পার্সপেক্টিভে। একটা তো মিল পাচ্ছি শ্রীলঙ্কার সঙ্গে, কিন্তু রাজাপক্ষ আর এগুলো রাজাকার বলেন। আর আপনি বললেন যে মোদিকে এই মাত্র খবর দিল, সারা দেশ দেখছে এইগুলো, মোদি একমাত্র এখন। কিন্তু এই মুহূর্তে এদেশের ভিতরে এবং পৃথিবী জুড়ে যারা সর তন সে জুদা, অর্থাৎ ধর থেকে মাথা আলাদা করার আদর্শে বিশ্বাসী, সেই বিশ্বাসীদের দখলে যে এই মুহূর্তে বাংলাদেশ, তার প্রমাণ শেখ মুজিবুর রহমানের মূর্তির ভাঙা অংশ, মাথাটা গড়াগড়ি খাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায়, যিনি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, যিনি না থাকলে স্বাধীন বাংলাদেশটা তৈরি হতো না, তার মূর্তির মাথাটা এই মুহূর্তে গড়াগড়ি খাচ্ছে বাংলাদেশের রাস্তায়। আর এদেশের রাস্তায়, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায়, যারা মুজিবের কন্যাকে ক্ষমতা থেকে চলে যেতে দেখতে চেয়েছিলেন, যারা বাংলাদেশের জেহাদিদের সমর্থনে দাঁড়িয়েছিলেন, আজ তাদের মুখ খোলার পালা। তারা আসলে কাদের পক্ষে? তারা কি এই সর তন সে জুদা, ধর থেকে মাথা আলাদা করার লোকেদের পক্ষে এবারও নামতে চান, এখনো থাকতে চান? নজর কোথায় রাখতে চান? অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।